জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। ব্যানার এবং হেডলাইনে আমি দিয়েছি যে পল কাপুর এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বৈঠক বা ফোনালাপ হয়েছে কিনা একটা প্রশ্নবোধক চিহ্ন রেখেছে। তো আপনারা জানেন যে উম, গত দুদিন যাবৎ মিস্টার কাপুর উনি বাংলাদেশে আছেন। তো কাপুর বলতে আমরা বাংলাদেশে একটা জিনিস যে আগে দিতাম কাপড়ে চোপড়ে দেওয়া হতো, বাংলাদেশে এখনো পাওয়া যায় না কর্পূর, একরকম গন্ধ, পোকামাকড় থাকে না। এবারটা ওই রকমই একটা জিনিস। কাপুর, কাপুর না কর্পূর আল্লাহ জানে। তো পল কাপুর সাহেব আসলেন, আইসা বিএনপির মন্ত্রীদের সাথে বসলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসলেন, এরপরে জামাত নেতাদের সাথে বসলেন। কিন্তু দুর্ভাগ্যজনক একটা ঘটনা কি জানেন? সবাই বলেছিল যে এই যে আমাদের ন্যাশনাল কন্ডম পার্টি যেটা আছে সেটার সাথে বসবেন, কিন্তু সেটার সাথে শেষ মুহূর্তে যে এম্বাসি বাতিল করে দিল। তো আসলে এটা হয় যে এটা পৃথিবীর কোনো দেশে এরকম একটা হাই প্রোফাইল মিটিং যখন হয় হাই প্রোফাইল কারোর সাথে, আর সেটা যদি একদম শেষ মুহূর্তে বাতিল করে দেয়, তার মানে কিন্তু যার সাথে মিটিং হচ্ছিল তাকে কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া যে আপনারা আর আমার দরকার নাই, আপনি আমার জুতা চাটেন। তো এনসিপির অবস্থা এরকম, ওরা বাতিল করে দিল। আবার এটা দ্বিতীয় একটা কারণও হইতে পারে, সেটা হচ্ছে যে হয়তো ওরা চিন্তা করছে, কারণ আইসা পল কাপুর তো শ্যানা মাল, তো ও আইসা হয়তো চিন্তা করছে যে এই পোকামাকড়, ওই যে বলছেন যে কর্পূর, এই পোকামাকড়ের সাথে কথা কয়ে কি লাভ, এটা তো জামাতের বাচ্চা, এর সাথে কথা কয়ে লাভ নেই, ওর আব্বার সাথে কথা কইছে, ওর লগে কি কথা কমো। এটাও হইতে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথা বইলা বসলেন, খলিল ভাই আর কি, খলিল ভাই তো সরাসরি বললেন, এটা আপনারা সবাই জানেন যে চুক্তি বিএনপি এবং জামাত দুই দলই রাজি ছিল, ওদের সাথে কথা বলেই হয়েছে। এখন যদিও বা বিএনপি আমতা আমতা করতে, জামাত করতেছে যেটা যেটা মানা যায় সেটা সেটা মানবো, যেগুলো মানা যায় না সেগুলো মানবো না। এগুলো হচ্ছে কথার কথা ভাই। সিগনেচার আগে করে দিয়ে সব আগে করে দিয়েছেন। ওনারা ভেবেছিলেন কি জানেন, যে আমরা এটা কেউ জানবে না, নন ডিসক্লোজার, এইটা কেউ জানবে না, এই চুক্তিতে কে রাজি হয়েছে কে রাজি হয় না কেউ জানবে না পৃথিবীর। মানে জামাতের চরিত্র তো জানেন, ওই যে ভারতীয় লোকজনের সাথে কথা বলছে, দেন দরবার করছে 6 মাস, এটারে বাইদা রেখে পরে যখন প্রকাশ পেয়ে গেছে এইবার হাই হাতাশ শুরু হয়েছে, চিল্লা চিল্লি, যে না আমাদের নাইবে আমির মুসলমানি করতে যায় আগা কাইটে গেছিলেন, অসুস্থ হয়ে পড়ছিলেন, সেখানে দেখা করতে আসছে, এরকম কথা হচ্ছে না। সেম, এরা চিন্তাও করে না যে এটা প্রকাশ পাওয়া যাবে যে দুজন রাজি ছিলেন। এখন প্রকাশ পাওয়া যাওয়ার পরে এখন কি করবেন, কাটাই যেতে হবে। আর আমরা বাঙালি যারা আছি তারা তো অবুঝ জাত, আমরা গোল্ড ফিশ, আমরা মনে রাখি না সব কিছু। সেই হিসাবে এখন চিন্তা করলো যে আমরা, ওরা বললো যে আমরা এগুলো যেগুলো মানার এগুলো মানবো, যেগুলো মানার না সেগুলো মানবো না, ছুঁড়ে ফেলে দিব। ওই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ওইরকম আর কি। কিন্তু আব্বাজানরা আগেই যে চুক্তি, আগেই যে সব নাকখত দাসখত সব দিয়েছেন, সেটা ওনারা এখন অস্বীকার করছেন। তো এর ভিতরে আবার আওয়ামী লীগের একটা প্রতিনিধি দলের সাথে ভার্চুয়ালি বৈঠক হয়েছে বলি, এটা আওয়ামী লীগের পেজও আছে, এটা নোটিশ বোর্ড, আবার এই আমেরিকান এম্বাসির একটা সাইডেও আছে। এটা যদিও পেপার পত্রিকা হয়তো প্রকাশ হয় নাই বা হবে না বা হচ্ছে, সেটা সবাই পরের কথা। পেপার পত্রিকা অত বেশি পড়ি না। এই তো পল কাপুর এইখানে আসার আগে কিন্তু আবার ইন্ডিয়াতে গিয়েছিলেন। ইন্ডিয়াতে যে আসলে আমরা এম্বাসি, উনি আমেরিকান এম্বাসিতে একটা ছবি ছিলেন এবং ওনার সাথে 8-10 জন থিঙ্ক ট্যাঙ্কের সাথে কথা বলেছিলেন। ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক মানে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক, দিল্লির খুব হাই প্রোফাইল কোনো মিনিস্টার, অজিত দোভাল বা আপনার নরেন্দ্র মোদী টাইপের কারোর সাথে কথা হয়েছে বলে, বা বিজেপির কোনো হাই প্রোফাইল নেতার সাথে কথা হয়েছে বলে এটা আমরা জানতে পারিনি। কারণ এটা দিল্লিও কিছু বলেনি, এম্বাসিও কিছু বলেনি। এখন ভাই এটা হইতেও পারে, কে জানে। তো এর ভিতরে একটা গুঞ্জন আছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সাথে, মানে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আসলে কথা হয়েছে কিনা। দেখ, কথা হতেও পারে আবার না হতেও পারে, সবকিছু নির্ভর করছে নেত্রী কি বলেন, আমেরিকার এম্বাসি কি বলেন। তার কারণ হচ্ছে যে জিও পলিটিক্সে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এটাতে এমন একটা জিনিস, কে কখন কার সাথে কোথায় কথা বলবে কেউই জানে না, যতক্ষণ না আপনি না জানান, মানে যারা কথা বলেছে তারা না জানান। কারণ এমনও হতে পারে যে হয়তো আমাদের নেত্রীর সাথে ওনার বাসভবনে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন, যুক্তি পরামর্শ তর্ক করতেও পারেন, আবার নাও করতে পারেন, আবার হয়তো ফোন আলাপও হতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আমরা কেউ জানি না।
আপনি, আমি, আমরা জানি না। এটা একমাত্র জানেন হয়তো নেত্রী জানেন, পল কাপুর জানেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের লোকজন জানেন, এরা জানেন, এরা ছাড়া আর কেউই জানেন না আসলে কথা হয়েছে কি হয় নাই। তো কারণ হচ্ছে যে এখন আপনারা তো বলতে পারেন যে ভাই তাহলে কথা হয়েছে কি হয় না এটা কেউ জানে না, তাইলে আপনি লিখলেন কেন? হ্যাঁ, আমি এই জন্য আমি প্রশ্নবোধক দিয়েছি। ওই যে দেখেন, এটা জানবো কিভাবে? জাস্ট একটু আপনার 3-4-5 দিন আগের একটু কথা বাংলাদেশ ঘুরে যান। খলিল সাহেব যদি না বলতেন যে বিএনপি এবং জামাতের সম্মতিতেই 9 তারিখের চুক্তি হয়েছে, তাহলে আপনি আমি আমাদের কারো পক্ষে জানা সম্ভব হইতো যে চুক্তি হয়েছিল, এরা দুই গ্রুপ জানতো? বা এর আগে যে চুক্তিগুলো হয়েছে নন ডিসক্লোজাল, ওগুলো যদি আজকে যদি প্রকাশ তো পায় না, এখনো কি কি ওখানে আইন আছে, ল আছে, এগুলো তো আমরা জানি না, কারণ এটা প্রকাশই হয় না, আমরা জানবো কিভাবে? এইটা প্রকাশ হয়ে গেছে, আমরা জানছি। তার কারণ হচ্ছে যে এখানে আরো 2টা চুক্তি হওয়ার কথা, স্ট্র্যাটেজিক আরো 2টা চুক্তি, সামরিক চুক্তি হওয়ার কথা, যে 2টা চুক্তি আমাদের নেত্রীর সাথে করার চিন্তা করেছিল বা প্রচুর প্রেশার ছিল, হয় নাই। তবে এইখানে পল কাপুর একটা কথা দুই দলকে বুঝিয়ে দিয়ে গেছে, মানে আপনার জামাত এবং বিএনপিকে, যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগে দিতে হবে বা ব্যবস্থা করতে হবে। আর সেটা কিভাবে ব্যবস্থা করবে বা কিভাবে আসবে, সেটা এই দলগুলোরই বলতে হবে, এই বিএনপি বা জামাতকেই বলতে হবে কিভাবে। তার কারণ হচ্ছে যে এই দুটা দলই তো রাজি ছিল যে আওয়ামী লীগকে ব্যান করে দেবে। কারণ আওয়ামী লীগ যদি থাকতো মাঠে, তাহলে তো নির্বাচন করে আসাটা খুবই কষ্টকর হতো। তো এই কষ্টকরটা যাতে না হয়, সেই জন্য ব্যান করা হয়েছে। আর এখন বাকি যেসব মামলা, মিথ্যা মামলা বা ওই মামলা সেই মামলা, এগুলো হয়তো এখন কিছু কিছু মামলা উঠবে, একদম যে না উঠবে তা না, কিছু কিছু মামলা হচ্ছে 2-4টা, মানে এটা হচ্ছে যে লাখে 2টা বা 3টা মামলা উঠতে পারে, এই অবস্থা। আপনার শতে নিয়েন না, এটা লাখে 2-1টাও তো উঠতে পারে, 2-1টা তো নেগোসিয়েট হতে পারে, এইটা কিন্তু পুরোপুরি না। তবে নেত্রী আসলে সেটার সিস্টেম আলাদা হবে। আর 26শে মার্চ যেহেতু মহান স্বাধীনতা দিবস, সেই দিবসের সময় নেত্রী বলেছেন সর্বশক্তি প্রয়োগ করতে, ফুল দেওয়ার জন্য। সেই 7ই মার্চের ভাষণ আসলে আমরা প্রত্যেকে প্রত্যেক জায়গায় চালাতে পারবো কি না, সেটা যেমন চিন্তার বিষয় এখন। তবে একেবারে যদি নাও পারি, তাহলে অন্তত ঘরে ঘরে চালাই না আমরা। ঘরে ঘরেও যদি টিভিতে, ইউটিউবে বা মোবাইলে চালায়, তাও তো হবে। কারণ আমার ঘরে যখন আমি চালাবো, সাউন্ড করে চালাবো, এটা আশপাশে আর 2-4টা ঘরে শুনবে, সেটার হলেও চালাই। একটা সময় আমরা করতাম কি জানেন, পুরো এলাকায় বিএনপির রমরমাকার অবস্থা, কোনো প্রোগ্রাম করতে পারতাম না, হয়তো কোনো একটা মাঝখানে কোনো একটা বিল্ডিংয়ে যায় চালাইয়া দিয়া ব্যাপক আওয়াজে চালাইতাম। চালাইলেও এটা সারা জায়গায় ঘুরতো। বিএনপি তো আধা ঘন্টা পরে এসে মাইক টাইক ভাঙচুর করে দিত, তাতে কি, সারাদিনের জন্য মাইক নিয়ে আমরা তো আধা ঘন্টা চালাইতে পারছি। এইভাবেও রাজনীতি হয়েছিল, এবারও তো হবে ওই রকম। তো এই হচ্ছে যে কাহিনী আসলে। যেহেতু ওই যে বললাম যে 2 দলের সাথে না, 3 দলের সাথেই কথা হয়েছে, কিন্তু এনসিপির সাথে কথা হয়নি, তাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং দেখা যাক আগামী 12 তারিখের পরে, মানে প্রথম অধিবেশনটার পরে আসলে কি কি আসে, সেটা আমরা বুঝতে পারবো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে রীতিমতো ইরান এবং আমেরিকার যুদ্ধ শুরু হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে পেট্রোল, ডিজেল, অকটেন থেকে শুরু করে অন্যান্য যে সকল জ্বালানি রয়েছে, সেখানে সরকার যে রেশনিং করার চিন্তা ভাবনা করছে, তার প্রাথমিক টেস্ট কেস হিসাবে পেট্রোল পাম্পগুলোতে বলা হয়েছে যে প্রতিটি মোটরসাইকেল একসঙ্গে মূলত 2 লিটার তেল নিতে পারবে। প্রাইভেট গাড়ি যেগুলো রয়েছে সেইগুলোতে 10 লিটার তেল নিতে পারবে। তো এমনি আমাদের দেশের যে হুজুকে বাঙালি, আমেরিকার আগ্রাসন, ইরানের যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, এগুলো নিয়ে বাংলাদেশে যে সকল সমস্যা হতে পারে, সে সকল সমস্যাকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে নিজের মাথায় সেই বোঝা চাপিয়ে বহু বাঙালি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন, অনেকে রাজনীতি বন্ধ করে দিয়েছেন, আর সারাক্ষণ ফেসবুকে বসে এআই দ্বারা তৈরি করা যে সকল ভিডিও রয়েছেন সেগুলো দেখে মোটামুটি বেঁচে থাকার আনন্দ বা সার্থকতা খুঁজে বেড়াচ্ছেন। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইরানের সাপোর্টার। কাজেই ইরান আমেরিকার কোন কোন ঘাঁটিতে আক্রমণ করলো এবং কোন
জ্যোতিষী ইরানের জয়ের ব্যাপারে কি বলেছেন, এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে হাদিস সমূহ রয়েছে ইরানকে নিয়ে, সেগুলো তন্ন তন্ন করে খুঁজে মোটামুটি কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। পবিত্র মাহে রমজান চলছে। করোনার পর থেকে আমাদের যে অর্থনৈতিক দন্যতা, এটি নিম্ন পর্যায়ে যেতে 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 এখন একেবারে তলানিতে গিয়ে পৌঁছে গেছে। এই 18 কোটি মানুষ কিভাবে চলছে আমরা বলতে পারি না, কেবলই মাত্র আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে পারেন। যখন করোনা শুরু হলো, পুরো দেশ টালমাটাল, কয়েক মাস কাজ নাই, কর্ম নাই, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব বন্ধ। এমনকি সেলুনগুলো বন্ধ ছিল। ফলে কি করে যেন মানুষ সার্ভাইভ করে গেল, অদ্ভুত একটা ঘটনা। এরকম একটা ঘটনা ইউরোপ আমেরিকাতে ঘটলে মানে সরকার দেউলিয়া হয়ে যেত, কিন্তু আমাদের দেশে কোনো রকম সাবসিডি ছাড়াই মানুষজনকে যেভাবে ঘরে বন্ধ করে রাখা হলো, এটা হয়নি পৃথিবীর অন্য কোনো দেশে। সেই রেশ কাটাতে না কাটাতেই শুরু হয়ে গেল ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের সঙ্গে আমাদের অনেকগুলো ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, এবং ইউক্রেন জনিত কারণে ইউরোপ এবং আমেরিকার সঙ্গে আমাদের যে স্বাভাবিক যে সম্পর্কগুলো ছিল, সেখানেও নানা রকম কন্ডিশন চলে এলো। বাংলাদেশে যে রাশিয়ার প্রজেক্টগুলো চলছিল এবং রাশিয়ার যে বিনিয়োগগুলো আসছিল, সেটা ধপ করে বন্ধ হয়ে গেল। এমনকি রাশিয়ার যে জাহাজগুলো, যেগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বাংলাদেশে আসছিল, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সেগুলো বাংলাদেশে ভিড়তে পারলো না, এমনকি ভারতেও ভিড়তে পারলো না। ফলে কি হলো, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখনো পর্যন্ত শুরু করা যায়নি, অথচ ইউক্রেন যুদ্ধ যদি না হতো এটা অনেক আগেই চালু হয়ে যেত। এবং ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল, সেক্ষেত্রে আমরা আমেরিকার একটি বিকল্প বাজার রাশিয়াতে খুঁজে পেতাম, কিন্তু নিয়তি আমাদেরকে কোথায় নিয়ে এলো। এরপর শেখ হাসিনার পতন হলো, এবং শেখ হাসিনার পতনের 1 বছর আগে আওয়ামী লীগের যারা দুর্বৃত্ত এতটা বার বেড়েছিল, তারা ধরাকে সরাক জ্ঞান করতেন। 2041 সন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, কোনোদিন মরবেন না। 2 হাতে রাষ্ট্রীয় অর্থ যেখানে যেভাবে পেরেছেন লোপাট করেছেন। দেশের মধ্যে কোটি কোটি করে টাকা ইঁদুরের মতো কেটে কেটে খরচ করেছেন, আর দেশের বাইরে সে টাকা পাচার করেছেন। ফলে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। তারপর যেভাবে শেখ হাসিনার পতন হলো, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, আর গত 17 মাস ধরে যে তাণ্ডব চলল অর্থনীতির উপর, সমাজের উপর, মানুষের মন মানসিকতার উপর যে মপতন্ত্র চালু হলো, তাতে অর্থনীতির যে মেরুদণ্ডের যতটুকু ছিল সেটুকু ভেঙে গেল। এখন নতুন সরকার যখন ক্ষমতায় এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই ইরান এবং আমেরিকার যুদ্ধ শুরু হলো। যেদিন যুদ্ধ শুরু হলো সেদিন আমি বলেছিলাম যে এই যুদ্ধ যদি প্রলম্বিত হয়, শেখ হাসিনার যে পতন, সেই পতনের যে পরিণতি, তার চেয়ে ভয়াবহ পরিণতি আমাদের অর্থনীতিতে আসবে, আর তারেক জিয়ার জীবনকে দুর্বিষহ করে তুলবে। ঘটনা তাই হয়েছে। এখন আমাদের যে পেট্রোলিয়াম যে মজুদ রয়েছে, যেগুলো বলার দরকার ছিল না, সেগুলো একজন অতি উৎসাহী সরকারি কর্মকর্তা বলে দিয়েছেন যে আমাদের 13-14 দিনের পেট্রোলিয়াম মজুদ রয়েছে। সঙ্গে সঙ্গে হাহাকার, মানুষ যে যার মতো করে, যাদের জেনারেটর আছে তারা বড় বড় ড্রাম নিয়ে তেলের পাম্পগুলোতে ছুটা শুরু করলো, যাদের গাড়ি আছে 1-2 গাড়ি, তারা মানে পেট্রোল পাম্পগুলো খালি হয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার বাঙালিরা হুজুকে একসঙ্গে শুরু করলো। আর এই অবস্থাতে সরকার নিষেধাজ্ঞা দিল যে রেশনিং করতে হবে। আর সেই রেশনিং এর পরে যারা ভুক্তভোগী তারা জানেন যে কি অবস্থা তৈরি হয়েছে ঢাকা শহরের। যে এলাকাতে পেট্রোল পাম্প আছে সেই এলাকাতে গাড়ির লম্বা লাইন, এত লম্বা লাইন যে সেখানে রীতিমতো যানজট তৈরি হয়ে গেছে। আমি গত রাত 11টার সময় বের হয়েছিলাম একটি টেলিভিশন টক শোতে। পথের মাঝে যেগুলো দেখেছি, যেমন সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটা ফিলিং স্টেশন আছে, ট্রাস্ট ফিলিং স্টেশন,
এটার যে সিরিয়াল, এটার সিরিয়াল শুরু হয়ে গেছে বলতে গেলে সেই মহাখালীর মোড় থেকে ক্যাপ্টেন ওয়ার্ল্ড এসে যে আপনার মোড় নিল, ঠিক সেখান থেকে শুরু হয়ে গেছে। আমি ভেবে পাই না যদি কারো ঠিক একটা গাড়ি থাকে 3000 সিসির একটা গাড়ি, এমনকি 2000 সিসির একটা গাড়ি, সরকার নিয়ম করেছে 10 লিটার তেল। তো সে যদি বাসা থেকে যায় এবং ওখানে যে সিরিয়াল আমি দেখলাম সেই সিরিয়ালের মধ্যে সে দাঁড়িয়ে থাকে, ওখানে তো 10 লিটার 15 লিটার তেল ওখানে পুড়ে যাবে। কি হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে? মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছেন তারা দৌড়াদৌড়ি করছেন এবং পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এটা গত রাতের ঘটনা। আজকে কি হয়েছে আমি জানি না, তবে বেশিরভাগ মানুষ দেখা গেল তাদের যে চলাচল সীমিত করে ফেলেছে। আর এই রোজার মাসে যদি চলাচল সীমিত হয়ে যায়, অর্থনীতি আরও সর্বনাশের দিকে যাবে। আজকের দিনে টাটকা খবর হলো যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে সকল দেশের জন্য, কেবলমাত্র ইসরায়েল এবং আমেরিকার যারা তেল রপ্তানিকারক বা ইসরায়েল আমেরিকার যে জাহাজগুলো সেগুলো হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে না। এতেও কিন্তু সর্বনাশ থামবে না। প্রচণ্ড রকমভাবে মানে তেলের বাজার, অর্থনীতি এগুলো ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কারণ হলো সারা দুনিয়া মূলত আমেরিকা নির্ভর। তো আমেরিকা যে তেলগুলো কিনছে মধ্যপ্রাচ্য থেকে, সেই তেলগুলো যদি না কিনতে পারে, তাদের জাহাজ যদি হরমুজ প্রণালীতে চলতে না পারে, চীনের মানে বা ভারতের যে জাহাজগুলো সেগুলো অবাধে চললেও আমাদের অর্থনীতিতে কোনো মানে ইতিবাচক ধারা আসবে না। তো এনিওয়ে এখন এরকম একটা হ্যাফাজেট অবস্থা চলছে। আমি যতটুকু জানি যে সরকারের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং অবস্থা এত ভালো নয়, বা একেবারেই মানে যাকে বলা হয় সংকটাপূর্ণ, ভালো বলাটাই ঠিক হবে না। এই সংকটাপূর্ণ অর্থনীতি নিয়ে তারপর সেই যাকে বলা হয় আপনি স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি এনে, পেট্রোলিয়াম এনে, ডিজেল এনে, ফার্নেস অয়েল এনে বাংলাদেশের চাহিদা পূর্ণ করবেন, এটা বলতে গেলে অসম্ভব ব্যাপার। কাজেই এই সমস্যাটা থেকে যাবে এবং এই সমস্যাটা আমাদের অর্থনীতির চাকাকে থামিয়ে দেবে। এবং বর্তমান সরকারের বিরুদ্ধে যদি কুচক্রী মহল তারা রাস্তায় নেমে অনাসৃষ্টি তৈরি করে, আমি খুব অবাক হব না। গেল এক। 2 নম্বরে যেটা হলো যে এই ঈদের আগে আগে ব্যাংকগুলোতে প্রচণ্ড রকম ভিড় পড়বে। ইতিমধ্যে সাবেক গভর্নর খোলামেলা কথাবার্তা বলে 5টি ব্যাংকে ব্লক করে দিয়েছে, ইসলামী ব্যাংকগুলোকে, যেখান থেকে একটি টাকাও তোলা যাচ্ছে না। আমার এসএলএমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। দীর্ঘদিন ধরে আমি এই ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালনা করতাম এবং আমার ব্যবসা যখন খুব ভালো, তখন এই ব্যাংকের সাথে মানে বিশাল লেনদেন করেছি। আমার গার্মেন্টসের অ্যাকাউন্ট এখানে ছিল, বিকল্প অ্যাকাউন্ট এখানে ছিল, আর অফিসের একদম পাশে হওয়ার কারণে দৈনিক যে নগদ ট্রানজ্যাকশনগুলো হলো আজকে বিকেলবেলা রাখতাম, আবার কালকে সকালবেলা তুলে নিয়ে আসতাম। এভাবে হিউজ ট্রানজ্যাকশন হতো। এমনকি যখন আওয়ামী লীগ জমানাতে এই ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পর্যায়ে ছিল, তখন পর্যন্ত এই লেনদেনগুলো অব্যাহত ছিল। এখন এই ব্যাংকগুলো মার্জার হওয়ার পর এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমার একটা অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও একটা ক্রেডিট কার্ডের বিল আসছে 8,000 টাকা, তারা সেই বিলটা দিতে পারেনি বা দেয়নি। এমনকি পরবর্তীতে যখন আমি নগদ টাকা পাঠালাম যে ঠিক আছে আপনাদের অ্যাকাউন্টে দিতে পারছেন না, আপনি ওই আমার ক্রেডিট কার্ডটা ওই অ্যাকাউন্টের সাথে অ্যাড করা যায়, অটো ডেবিট হয়ে যাবে। কিন্তু ব্যাংকের যে ম্যানেজার, তিনি এই নগদ টাকা তার ব্যাংকে জমা দিবেন, জমা দিয়ে আবার হেড অফিসের মাধ্যমে এই 8,000 টাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড না, আমার ওই ব্যাংকটা ছিল আমেরিকান যে এক্সপ্রেস, সেই ক্রেডিট কার্ড, তো সিটি ব্যাংকে সেই টাকাটা যাবে এটা নিশ্চয়তা তিনি দিতে পারছিলেন না। তিনি বললেন যে স্যার আপনি মাফ করেন, দয়া করে আপনি সেই সিটি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে জমা দেন। এই হলো ব্যাংকের অবস্থা। তো যে ব্যাংকগুলোর ব্যাপারে সাবেক গভর্নর নেতিবাচক কথা বলে গেছেন সেগুলো 12টা বেজে গেছে। আর জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে শুরু করে এমনকি সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর অবস্থাও ভালো নয়। তো নতুন সরকার ক্ষমতায় এসছে, আসার পর রাতারাতি টাকা ছাপানো সম্ভব হবে না। আর এই ঈদের আগে যদি টাকা ছাপানো হয়
তাহলে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। সেক্ষেত্রে যে স্টেডি অবস্থা আছে, স্লো অ্যান্ড স্টেডি, এই অবস্থাতে যদি এই হুজুকে বাঙালি ঈদের আগে ব্যাংকে ভিড় করে, রীতিমতো 1 লাখ টাকা তোলার জন্য, 50,000 টাকা তোলার জন্য ব্যাংকের কাউন্টারগুলোতে যদি মারামারি লেগে যায় ঈদের আগে, আমি আশ্চর্য হব না। এর বাইরে সরকারের শ্রম মন্ত্রণালয় তারা বলে দিয়েছে যে ঈদের আগে আপনার যে শিল্প কলকারখানায় কর্মরত শ্রমিক ভাই বোনেরা আছেন তাদেরকে বেতন ভাতা পরিশোধ করতে হবে, এবং এটা কত হাজার কোটি হবে আমি বলতে পারবো না, বিশাল। আপনি 40 লাখ লোক আছে প্রাইভেট সেক্টরে, বিশেষ করে গার্মেন্টসগুলোতে, প্রায় 20 লাখ লোক আছে সরকারি কর্মকর্তা কর্মচারী। এদের এই 60 লাখ লোকের বেতন ভাতা সহ অন্যান্য যে সকল প্রায় 2.5 কোটি লোক ক্ষুদ্র এবং মাঝারি ছোট ছোট দোকান, কুটির শিল্প এখানে কাজকর্ম করছেন, তাদের এই বেতন ভাতা ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন হতে কত লক্ষ কোটি টাকা প্রয়োজন নগদ, এটা ব্যাংকাররা বলতে পারবেন। এবং সেটা নিয়ে এখন সরকারের কতটা প্রস্তুতি আছে আমি বলতে পারবো না। ইতিমধ্যে নতুন গভর্নর আসছেন, তাকে নিয়ে নানা রকম চক্রান্ত চলছে, কূটতৎপরতা চলছে, এবং তিনি যাতে ফেল করেন এবং তারেক জিয়ার যাতে বদনাম হয়, সেই জন্য মানে গুপ্ত সংগঠনের যে সকল লোকজন আর্থিক সেক্টরে লুকিয়ে আছে নয়, আর্থিক সেক্টরটা নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো এখনো গুপ্ত সংগঠনের লোকজন নিয়ন্ত্রণ করছে। তো তারা যদি ঈদের আগে মোটামুটি একটা প্যাচ খেলে দেয়, তাহলে তারেক রহমান সাহেব কোথায় যাবেন, কি করবেন, কিভাবে সামাল দিবেন আমরা বলতে পারবো না। তার মালিক, আমাদের মালিক একমাত্র আল্লাহই